আচ্ছা, আমাদের কোর্সটার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স। সো 1-2 তে আপনারা পড়েছেন কি বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তাই না? আর 1-2-1 এ কি ছিল? আপনাদের মেশিন কোর্স ছিল, তাই না? যে ট্রান্সফরমার এগুলো পড়েছেন। আর এবার দেখেন ইলেকট্রনিক ডিভাইস। সো এই ইলেকট্রনিক কথাটা কিন্তু নতুন, কারণ আপনারা 1-2 তে পড়েছেন হচ্ছে ইলেকট্রিক্যাল নিয়ে। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ডিভাইসেস, বা এই কথাটার ডিফারেন্সটা কি কেউ বলতে পারবেন? কি বুঝছেন এমনি নরমাল ধারণা থেকে? ম্যাডাম, ইলেকট্রিক্যালে হচ্ছে সার্কিট নিয়ে, আর ইলেকট্রনিক্স হচ্ছে জাংশন নিয়ে রিলেটেড। হ্যাঁ, ইলেকট্রনিকেও কিন্তু সার্কিট রিলেটেডই। হ্যাঁ, ইলেকট্রনিক্সেও সার্কিট রিলেটেড, দুটোতেই অ্যাকচুয়ালি সার্কিট আছে। বেসিক ডিফারেন্সটা হচ্ছে এই যে ইলেকট্রিক্যাল বলতে আমরা অ্যাকচুয়ালি বুঝি কি, যে তোমার এনার্জিটা হচ্ছে কনভার্ট হচ্ছে, ইলেকট্রিক্যাল এনার্জি অন্য আরেকটা ফর্ম অফ এনার্জিতে কনভার্ট হয়ে কাজটা করছে। যেমন হচ্ছে একটা মোটরে কি হয়, যে ইলেকট্রিক্যাল এনার্জি আমার মোশন বা মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, ঠিক আছে? সো এটা একটা ইলেকট্রিক্যাল ডিভাইস। আর ইলেকট্রনিক কি হচ্ছে? ইলেকট্রনিক হচ্ছে ফ্লো অফ ইলেকট্রন বা চার্জ ক্যারিয়ারকে কাজে লাগায় একটা পার্টিকুলার কাজ করে। আমি কি বুঝাইতে পারছি? যে এখানে আমরা কি ফ্লো অফ ইলেকট্রনটাকে কন্ট্রোল করি, বাট ইলেকট্রিক্যালে কি হচ্ছে, আমরা জানি কি কারেন্ট কি, কারেন্ট কি বলো, কারেন্ট কাকে বলে? ইলেকট্রনের প্রবাহ। ইলেকট্রনের প্রবাহ। আর এই তোমার ইলেকট্রিক্যালি কি কয়, ইলেকট্রনের প্রবাহটা প্রবাহিত হয়ে কোনো এনার্জিকে কনভার্ট করতেছে। যেমন কি ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করতেছে, বা হিটে কনভার্ট করতেছে, লাইটে কনভার্ট করতেছে, সাউন্ডে কনভার্ট করতেছে। আর আমরা ইলেকট্রনিককে করি কি, যে তোমার ইলেকট্রনের যে ফ্লো ওইটাকে কন্ট্রোল করি, ওইটাকে কন্ট্রোল করে হচ্ছে একটা পার্টিকুলার কাজে ওটাকে ইউজ করি। আইদার হচ্ছে অ্যাম্পলিফাই করার জন্য বা সুইচ অন অফ করার জন্য আমরা হচ্ছে ইলেকট্রনিকটাকে ইউজ করি, ঠিক আছে? এখন বাস্তবিক জীবনে যদি উদাহরণ দেখো, তাহলে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক এই দুইটার কম্বিনেশনে হচ্ছে অ্যাকচুয়ালি সব ডিভাইস এখন গঠিত হয়। যেমন ধরো হচ্ছে কি ওয়াশিং মেশিনে কি হয়, কাপড় ধোয়ার জন্য একটা কি মোটর ঘুরে না? যে এই যে মোটরটা ঘুরতেছে, তার মানে কি আমার একটা মোটর পার্ট আছে, তাই না? ওয়াশিং মেশিনের এই মোটর পার্টটা হচ্ছে ইলেকট্রিক্যাল। আবার আমি এখন কত টেম্পারেচারে কাপড়টা ধুবো, বা হচ্ছে গিয়ে কতক্ষণের জন্য ধুবো, সেটাকে আমি একটা ইনপুট দেই না? সেই ইনপুটটা যেটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে আমার ইলেকট্রনিক। বুঝা গেছে? ক্লিয়ার হচ্ছে? ম্যাম, ইলেকট্রনিক কি সুইচ কে বোঝাচ্ছে নাকি এখানে? না না না, সুইচ কে বোঝাচ্ছে না। সুইচ ইলেকট্রিক্যালও হতে পারে, ইলেকট্রনিকও হতে পারে। তোমার ডিপেন্ড করতেছে তুমি কি হিসেবে ইউজ করতেছো। যেমন ধরো হচ্ছে তোমার ডায়োড 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 বা হচ্ছে কি গেটস এর মধ্যেও কিন্তু আমরা সুইচ অন সুইচ অফ করতে পারি, তাই না? যখন তুমি ওই ইলেকট্রনের ফ্লোটাকে ইউজ করবে একটা পার্টিকুলার কাজের জন্য, তখন হচ্ছে আমরা সেটাকে বলতেছি ইলেকট্রনিক। অ্যাকচুয়ালি এই জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবা যখন আমরা আরো ফার্দার বুঝবো। আপাতত যেটা মনে রাখার সেটা মনে রাখো, যে ইলেকট্রিক্যালে কি হয়, ইলেকট্রিক্যালে হচ্ছে আমার ইলেকট্রিক্যাল এনার্জিটা আদার ফর্ম অফ এনার্জিতে কনভার্ট হয়। আর ইলেকট্রনিকের ক্ষেত্রে কি হয়, ইলেকট্রনিকের ক্ষেত্রে আমরা ইলেকট্রনের যে প্রবাহ সেইটাকে কন্ট্রোল করে একটা পার্টিকুলার কাজ সম্পন্ন করি। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে? Yes, ma'am. ঠিক আছে। তারপরে দেখো এখানে একটা চার্ট দেওয়া আছে, চার্টের মধ্যে ইলেকট্রিক্যাল ডিভাইস আর ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে ডিফারেন্স গুলো দেওয়া আছে। সো এগুলো অ্যাকচুয়ালি দেখলেই পারবা, যে এখানে যেমন ডেফিনেশন অলরেডি আমি বলে ফেলছি। তারপরে ইলেকট্রিক্যাল ডিভাইসের ক্ষেত্রে দেখো যে তোমার বেশিরভাগ কি দিয়ে গঠিত হয়, অ্যালুমিনিয়াম। বলো বলো, কে বলছিলা? হ্যালো, শোনা যাচ্ছে? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, কে কোয়েশ্চেন করছিল সেটা আমি এখন আইডেন্টিফাই করতে পারতেছি না। সো এখানে আর কি কয়েকটা ডিফারেন্স দেওয়া আছে, এগুলো পরীক্ষা আসবে না, এগুলো হচ্ছে জাস্ট হচ্ছে জানার জন্য যে আমি অ্যাকচুয়ালি যে ইলেকট্রনিক পড়ছি, ইলেকট্রনিক দিয়ে আমি আসলে কি বুঝাচ্ছি, ঠিক আছে?
আচ্ছা, যদি ইলেকট্রনিক বুঝে থাকো তাহলে এখন ইলেকট্রনিকের দুইটা অংশ, একটা হচ্ছে অ্যানালগ আর একটা হচ্ছে গিয়ে তোমার ডিজিটাল। সো অ্যানালগ, আমাদের সাবজেক্টের নাম অ্যানালগ, ইন্ট্রোডাকশন টু অ্যানালগ এন্ড ডিজিটাল ইঞ্জিনিয়ারিং। সো অ্যানালগ অংশটা দিয়ে আমি কি বুঝি সেটা আমি একটু দেখি, আর ডিজিটাল অংশটা দিয়ে কি বুঝি সেটাও দেখি। তার আগে বলো যে তোমরা কি বুঝো, অ্যানালগ কথাটার মানে কি বুঝো আর ডিজিটাল কথাটার মানে কি বুঝো? ম্যাম, ডিজিটাল বলতে কাইন্ড অফ হচ্ছে গিয়ে বাইনারিজ কোড দিয়ে আমরা যা যা হ্যাঁ। করি আর কি। আর হুম হুম। অ্যানালগ হচ্ছে বেসিক্যালি কোনো ওয়েভ, এইগুলা দিয়ে, মানে ওয়েভ বা হচ্ছে কোনো মোশন দিয়ে যেগুলো চালানো হয় বা এই টাইপের। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, কাইন্ড অফ হচ্ছে এটাই। অ্যানালগ হচ্ছে তোমার হচ্ছে, দেখো যদি তুমি এই অ্যানালগ সিগন্যাল কাকে বলে যদি আমি দেখি, দেখো এই সার্কিট, এই সিগন্যালটা দেখো, অ্যানালগ কি টাইমের সাথে, এখানে এক্স এক্সিস এ টাইম আছে তাই না, আমি ভোল্টেজ দিয়ে রিপ্রেজেন্ট করছি, টাইমের সাপেক্ষে দেখো ভোল্টেজটা কি চেঞ্জ হচ্ছে না, এই পয়েন্টে একটা ভ্যালু, এই পয়েন্টে একটা ভ্যালু, এই পয়েন্টে একটা ভ্যালু, তারপরে পিকে যাচ্ছে আবার হচ্ছে নিচের দিকে নামছে। তো আমি কি বলতে পারি, টাইমের সাপেক্ষে হচ্ছে চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত অ্যানালগ, ঠিক আছে। যেমন হচ্ছে সাউন্ড, সাউন্ড কি চেঞ্জ হয় না, ওয়েভে চলে। তারপরে লাইট, এগুলো হচ্ছে আমার অ্যানালগের উদাহরণ। বা আমি যদি তোমার এক্সাম্পল বলতে বলো যে অ্যানালগ ঘড়ি আমরা দেখতে পারি কি, অ্যানালগ ঘড়ি হচ্ছে কি দেয়ালের মধ্যে দেখো কি হয়, ঘুরতেছে না, সে কি ফিক্সড কোনো ভ্যালু দিচ্ছে না, তার দুইটা কাঁটা বা তিনটা কাঁটা আছে, ওই কাঁটার উপর ডিপেন্ড করে আমি বলতে পারি হচ্ছে কয়টা বাজে। সো এখানে কি কন্টিনিউয়াসলি হচ্ছে চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে আমার অ্যানালগ। অ্যানালগের বেসিক এক্সাম্পল হচ্ছে যেমন ডায়োড, তারপরে হচ্ছে ট্রানজিস্টর, ওপ্যাম্প, এগুলো হচ্ছে আমার অ্যানালগ সার্কিটস, এগুলো কি আমরা কিছুক্ষণ পরেই দেখব। আর ডিজিটাল বলতে কি বুঝায়, ডিজিটালে দেখো এটা আমার টাইম, টাইমের মধ্যে এই অংশটা কি আমার জিরো, ওয়েভ ফর্মটা যদি লক্ষ্য করো, আর এই অংশটাতে আমার হচ্ছে ওয়ান, আবার এই অংশে জিরো আর এই অংশে হচ্ছে ওয়ান। তার মানে কি আমার আইদার আমি জিরো পাচ্ছি অথবা ওয়ান পাচ্ছি, বা এখানে 5 ভোল্ট দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে, 5 ভোল্ট মানে হচ্ছে লজিক হাই, ঠিক আছে। আইদার আমি লজিক হাই পাচ্ছি অথবা আমি লজিক লো পাচ্ছি, মানে দুইটা স্টেট বাইনারির মতো, জিরো অথবা হচ্ছে ওয়ান। সো এগুলো হচ্ছে আমার ডিজিটাল সিগন্যাল। এখন ডিজিটালের এক্সাম্পল যদি বলতে বলি তাহলে তো আমাদের আশেপাশে এখন যা দেখা যায় সবই ডিজিটাল তাই না, এই যে মোবাইল, তারপর মাইক্রো প্রসেসর, কম্পিউটার, সবই হচ্ছে আমার ডিজিটাল। বোঝা গেল ইয়েস ম্যাম। অ্যানালগ আর ডিজিটালের পার্থক্যটা? সো আমরা যেটা শুরু করব, আমরা অ্যানালগ দিয়ে শুরু করব। অ্যানালগ, কারণ কি ডিজিটালের ভিতরে আসলে কি থাকে, অ্যানালগ জিনিসপত্রই কিন্তু থাকে। ডিজিটাল যে একটা লজিক গেট বানানো হয়, এই লজিক গেট গুলো কিন্তু তোমার কি দিয়ে বানানো হয়, ট্রানজিস্টর দিয়ে বানানো হয়, মসফেট দিয়ে বানানো হয়, বিজিটি দিয়ে বানানো হয়। সো অ্যাকচুয়ালি কি মানে অ্যানালগের যে বেসিক জিনিসগুলো ওগুলোকে দিয়ে আমি হচ্ছে ডিজিটালটা বানাই। সো আমার আগে এই জন্য অ্যানালগটা বুঝতে হবে, অ্যানালগটা যদি বুঝতে পারি তাহলে আমি ডিজিটালটাও বুঝতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখানে ডিফারেন্স বিটুইন অ্যানালগ এন্ড ডিজিটাল আইসি দেওয়া আছে, যে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা মসফেট দিয়ে অ্যানালগও বানাই আবার মসফেট দিয়ে ডিজিটালও বানাই। সো আমি কিভাবে ইউজ করছি সেটার উপর ডিপেন্ড করে আমি আসলে মানে বলি যে এটা আইদার অ্যানালগ নাকি হচ্ছে ডিজিটাল। এই পর্যন্ত বোঝা গেছে? ইয়েস ম্যাম। আচ্ছা, এতটুকুন যা পড়ালাম এগুলো কিছুই পরীক্ষাতে আসবে না, কিন্তু এটা আমার জানতে হবে, যেহেতু আমি এই কোর্সটা পড়ছি, এই কোর্সটা দ্বারা অ্যাকচুয়ালি আমি কি বুঝি সেটা আমার জানতে হবে। আচ্ছা, এখন যেটা শুরু করব ম্যাম, সেটা থেকে, মসফেটটা কি জিনিস? এই যে বলবো আস্তে আস্তে আমরা যাব। মসফেট হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। এটা আমরা ফোর্থ না ফিফথ উইকে যে পড়বো, এটা সম্বন্ধে একদম ডিটেলসে পড়বো, ঠিক আছে। দাঁড়াও আমি এখন আরেকটা শেয়ার করি। আমার কথা বোঝা যাচ্ছে? আমি কি বেশি ফাস্ট বলতেছি নাকি? না ম্যাম, ঠিক আছে। না ম্যাম ঠিক আছে। ফাস্ট গেলে বলো, হ্যাঁ, যে ফাস্ট বলতেছেন ম্যাডাম।
আচ্ছা, এখন কি স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছো? না ম্যাম। না ম্যাম আসেনি এখনো। কেন আসতেছে না? এখন ম্যাম এসেছে এবার। এখন এসেছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমরা অ্যাকচুয়ালি সিলেবাসের পড়াশোনার মধ্যে যাই। তো আমরা আগে কিছু ছোটবেলার জিনিসপত্র রিভিউ করি। আশা করতেছি সবারই মনে আছে, তাও যদি কারোর মনে না থাকে তাদের জন্য একটু রিভিউ করা, তবে আশা করি এটা সবারই মনে আছে। আচ্ছা, ফার্স্টে অ্যাটমিক স্ট্রাকচার মনে আছে? অ্যাটমিক স্ট্রাকচার কিরকম হয়? এরকম হয় না? তাহলে একটা অ্যাটমের মধ্যে কি কি থাকে? নিউক্লিয়াসের ভিতর প্রোটন আর নিউট্রন আর বাইরে ইলেকট্রন। হ্যাঁ, এই তো, ভেরি গুড, মনে আছে তো দেখছি। তাহলে আমার হচ্ছে একটা অ্যাটম, অ্যাটমের ভেতরে থাকে হচ্ছে গিয়ে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে পজিটিভলি চার্জড প্রোটন আর হচ্ছে নিউট্রাল চার্জ নিউট্রন, ঠিক আছে? আর তার চারপাশে অরবিট করে থাকে হচ্ছে আমার ইলেকট্রন। এতটুকু তো আমরা সবাই জানি। আর এই ইলেকট্রন গুলো কি শেলের ভিতরে থাকে, যে এটা একটা শেল, এটা একটা শেল, এটা একটা শেল, এটা একটা শেল। সো আমরা বলি নিউক্লিয়াস থেকে যত হচ্ছে গিয়ে শেলের রেডিয়াস বাড়ে তত হচ্ছে এনার্জি বাড়ে ইলেকট্রনের, ঠিক আছে? যে এই শেলের মধ্যে যে ইলেকট্রন গুলো আছে তার চেয়ে এই শেলের মধ্যে যে ইলেকট্রন গুলো আছে তার রেডিয়াস বেশি, তার মানে এদের এনার্জিও বেশি। আচ্ছা, এখন আউটার মোস্ট শেলে যে ইলেকট্রন গুলো থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। বোঝা যাচ্ছে? তাদেরকে আমরা বলি ভ্যালেন্স ইলেকট্রন। আর এই যে শেলটার মধ্যে ভ্যালেন্স ইলেকট্রন গুলো থাকে সেটাকে আমরা বলি ভ্যালেন্স শেল। এতটুকুন বুঝতে পারছি সবাই? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন আসি আমরা, তাহলে আমার অ্যাটমিক স্ট্রাকচার গেল। এখন এনার্জি ব্যান্ড কি? এই যে শেলের ভিতরে যে ইলেকট্রন গুলো ছিল তাদের যে এনার্জি রেঞ্জ সেটাই হচ্ছে আমার এনার্জি ব্যান্ড। বোঝা গেছে? এনার্জি ব্যান্ড কি তাহলে? এক ইলেকট্রন গুলোর যে হচ্ছে রেঞ্জ অফ এনার্জি সেটাই হচ্ছে আমার এনার্জি ব্যান্ড। এখন এনার্জি ব্যান্ডকে সাধারণত তিন ভাবে ক্লাসিফাই করা হয়। এক হচ্ছে গিয়ে ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড আর হচ্ছে ফরবিডেন এনার্জি গ্যাপ, ঠিক আছে? সো এখন আমরা দেখি ডিটেলসে পড়ি যে ভ্যালেন্স ব্যান্ড কি, কন্ডাকশন ব্যান্ড কি, বা ব্যান্ড গ্যাপ এনার্জি বা ফরবিডেন এনার্জি ব্যান্ড এটা মানে কি। সো প্রথমে আসি হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড কাকে বলে। ভ্যালেন্স ব্যান্ড কাকে বলে কেউ কি বলতে পারবে? এগুলো তো সব বাচ্চাকালের পড়া জিনিস। বলো ভ্যালেন্স ব্যান্ড যখন কি? হচ্ছে একটা মৌল হচ্ছে মানে দুইটা মৌল হচ্ছে যখন হচ্ছে ইলেকট্রন শেয়ার করে হচ্ছে একটা রাসায়নিক বন্ধন গঠন করে। ওটা তো কোভ্যালেন্ট বন্ড বাবা, ভ্যালেন্স ব্যান্ড Sorry. না। না, ম্যাম এটা অসুবিধা হচ্ছে নাই। শেল, ওই যে আমাদের N=1 K শেল M শেল এই জিনিসগুলো আছে, ওই শেল গুলো আসলে। শেল গুলো হচ্ছে ব্যান্ড। হ্যাঁ, আর ভ্যালেন্স ব্যান্ড কি দেখো সবচেয়ে সহজ ভাষা, এই যে ভ্যালেন্স ইলেকট্রন গুলো ছিল না, যে সবচেয়ে লাস্ট বা আউটার শেলে যে ইলেকট্রন গুলো সেগুলোকে আমি ভ্যালেন্স ইলেকট্রন বলতেছি। হ্যাঁ, এখন ভ্যালেন্স ইলেকট্রন গুলোর যে এনার্জি রেঞ্জ সেটাই হচ্ছে আমার ভ্যালেন্স ব্যান্ড। সোজা কথা, বুঝে গেছে? ভ্যালেন্স ইলেকট্রন গুলোতে এই শেলের ভিতরে অবস্থান করতেছে, সো এই শেলের যে এনার্জি রেঞ্জ সেটাই হচ্ছে আমার ভ্যালেন্স ব্যান্ড। বুঝে গেছে? বুঝতে পারছো? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন Yes, ভ্যালেন্স ভ্যালেন্স বলা হচ্ছে কেন? ভ্যালেন্স কথাটা কি? কারণ হচ্ছে তুমি যখন কোনো ইলেকট্রনকে সরায় নিতে চাও, আউটার মোস্ট শেল থেকে যখন বের করে নিতে চাও, তখন এই ভ্যালেন্স ইলেকট্রনটাকে সরানো হচ্ছে সবচেয়ে ইজি, কারণ এর এনার্জি হচ্ছে গিয়ে সবচেয়ে কম লাগবে সরাতে গেলে। এই শেলে যে ইলেকট্রনটা আছে সেটাকে যদি তুমি বের করে নিতে চাও অ্যাটমটা থেকে, ঠিক আছে, প্যারেন্ট অ্যাটম থেকে আলাদা করতে চাও, তাহলে অনেক বেশি হচ্ছে শক্তির প্রয়োজন। কিন্তু এই যে আউটার মোস্ট শেলের যে ইলেকট্রনটা আছে সেটাকে যদি তুমি প্যারেন্ট অ্যাটম থেকে বের করে নিতে চাও তাহলে হচ্ছে আমার কম শক্তির প্রয়োজন। বুঝে গেছে তাহলে? তাহলে ভ্যালেন্স ইলেকট্রনকে বের করে নেওয়া হচ্ছে ইজি কম্পারেটিভ টু অ্যাটমের অন্য ইলেকট্রন গুলোর তুলনায়। বুঝে গেছে?
এই যে এখানে দেখো Yes, এই ma'am. ছবিটা দিয়ে বুঝো ইনার ব্যান্ডস গুলো নিয়ে আমাদের কাজ কারবার নাই, আমাদের কাজ হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। ভ্যালেন্স ইলেকট্রন গুলো যে এনার্জি রেঞ্জের মধ্যে থাকতেছে সেটা হচ্ছে আমার ভ্যালেন্স ব্যান্ড, ঠিক আছে? এটাই বলা হয়েছে। এরপরে আসে হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। তা কন্ডাকশন ব্যান্ড আমরা কাকে বলি? বলো, কেউ একজন বলো। হয়েছিল তো আগের বার। ম্যাম ভ্যালেন্স ব্যান্ড থেকে হচ্ছে ইলেকট্রন গুলোকে বের করে আনলে যখন ফ্রি হয়ে যায় তখন যে এনার্জি রেঞ্জটা থাকে সেটা। ভেরি গুড। কে বললো এটা? ম্যাম নাম কি? 35। রোল 35 রোকেয়া, তাই না? জি ম্যাম। ভেরি গুড, একদম পারফেক্ট অ্যান্সারটা বলেছো। আচ্ছা, কন্ডাকশন ব্যান্ড, এই যে রোকেয়া যেটা বললো সেটা এক্স্যাক্টলি, যে আমরা কি জানি যে ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে যে ইলেকট্রন গুলো থাকে সেগুলো হচ্ছে লুজলি থাকে, তাদেরকে কি করা যায় সহজে হচ্ছে ফ্রি করে দেওয়া যায়। ফ্রি কেন করি? আমরা চাই হচ্ছে গিয়ে ফ্রি করে যাতে তারা হচ্ছে কারেন্ট ফ্লোতে হচ্ছে অংশগ্রহণ করতে পারে। সো আমি যে এই ফ্রি ইলেকট্রন গুলো ক্রিয়েট করলাম, এই ফ্রি ইলেকট্রন গুলো যেই শেলের মধ্যে অবস্থান করে সেটা হচ্ছে কন্ডাকশন শেল, বা যেই ব্যান্ডের মধ্যে এখন থাকে তার যে এনার্জি রেঞ্জ সেটা হচ্ছে আমার কন্ডাকশন ব্যান্ড। বুঝা গেছে? Yes, ma'am. Yes, ma'am. হ্যাঁ, এখন তুমি হচ্ছে এরপরে আসো তাহলে ফরবিডেন ব্যান্ড বা ব্যান্ড গ্যাপ কাকে বলে। এই যে দেখো এই ছবিটা যদি আমি দেখি, এটা হচ্ছে আমার ভ্যালেন্স ব্যান্ড। তাহলে ভ্যালেন্স ব্যান্ড থেকে আমি একটা ইলেকট্রনকে যখন বের করে নিয়ে যাব তখন সে যখন কারেন্ট ফ্লোতে অংশগ্রহণ করবে তখন সে চলে যাবে কন্ডাকশন ব্যান্ডে। সো ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যে এনার্জি গ্যাপ সেটাই হচ্ছে আমার ব্যান্ড গ্যাপ এনার্জি বা ফরবিডেন এনার্জি ব্যান্ড। বুঝা গেছে? যে তুমি এই যে এখানে ভ্যালেন্স ব্যান্ড থেকে এমনি এমনি কি একটা ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে চলে যায়, বাট কি তোমার ভ্যালেন্স ব্যান্ড থেকে একটা ইলেকট্রনকে কন্ডাকশন ব্যান্ডে নিয়ে যেতে হবে। সেটার জন্য এই একটা ইলেকট্রনকে যে পরিমাণ শক্তি অ্যাবজর্ব করতে হবে বা গেইন করতে হবে সেটাই কি অ্যাকচুয়ালি কি ফরবিডেন এনার্জি গ্যাপের সমান না? জিনিসটা বুঝতে পারছো? যে এখানে একটা ইলেকট্রন বসে আছে, সেই ইলেকট্রনটা একটা পার্টিকুলার শক্তি অ্যাবজর্ব বা গেইন করেই তো সে কি করতে পারে, এই কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারে। সো যেই পরিমাণ এনার্জিটা সে গেইন করলো বা অ্যাবজর্ব করলো সেটাই হচ্ছে আমার ফরবিডেন এনার্জি গ্যাপ বা ব্যান্ড গ্যাপ এনার্জি। বুঝা গেছে? Yes, ma'am. বুঝলে ভালো। এই আজকে যে জিনিসগুলো বলতেছি এই কনসেপ্ট গুলো দিয়ে কিন্তু এই পুরো সেমিস্টারটা চলবে, ঠিক আছে? সো এগুলো সোজা জিনিস হলেও ভালো করে মাথার ভিতরে একদম ঢুকায় নাও, না হলে হচ্ছে প্রবলেম হবে পরে বুঝতে। আচ্ছা, এখন এই যে গ্যাপ, তার মানে আমি কি বলতে পারি যে এক একটা ম্যাটেরিয়ালের জন্য এই গ্যাপটা কি ডিফারেন্ট হবে, সব ম্যাটেরিয়ালের তো গ্যাপ সেম হবে না। সো এই গ্যাপের এই ফরবিডেন এনার্জি গ্যাপ বা ব্যান্ডের উপর ডিপেন্ড করে আমরা ম্যাটেরিয়ালকে 3 ভাগে ভাগ করি। এক হচ্ছে কন্ডাক্টর, 2 হচ্ছে সেমিকন্ডাক্টর, 3 নাম্বার হচ্ছে ইনসুলেটর। এখন আমরা দেখি কন্ডাক্টর কি। কেউ বলো তো কন্ডাক্টর কি? যার মধ্যে দিয়ে কারেন্ট পাস যার হইতে মধ্যে ফ্রি ইলেকট্রনস আছে এবং সে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। হ্যাঁ, ভেরি গুড। এই জিনিসটা এখানে হচ্ছে বলা আছে, আমি আবার বলি যাদের মনে নাই তারা একটু মনে করে নাও, যে বলছে একদম পারফেক্ট বলছো। কন্ডাক্টরের মধ্যে কি থাকে? ফ্রি ইলেকট্রন থাকে। ফ্রি ইলেকট্রন গুলো আমার বাইরে থেকে কোনো এক্সটার্নাল সোর্স বেশি অ্যাপ্লাই করতে হয় না, অল্প একটু এক্সটার্নাল সোর্স বা কিছু কিছু ক্ষেত্রে কোনো এক্সটার্নাল সোর্স ছাড়াই আমি হচ্ছে গিয়ে ফ্রি ইলেকট্রন পাই, ঠিক আছে? যেমন কি কারা কারা হচ্ছে গিয়ে কন্ডাক্টর? কপার, সিলভার, অ্যালুমিনিয়াম, তাই না? যেমন কপারের কি, কপারের আমরা যদি অ্যাটমিক স্ট্রাকচার দেখি লাস্টের শেলে কয়টা আছে? ভ্যালেন্স ইলেকট্রন একটা আছে না? সো এই ভ্যালেন্স ইলেকট্রনটা কি সহজে সে কি করতে পারে? ফ্রি হয়ে যায় এবং সে কি কন্ডাকশনে সাহায্য করে। সো এই কপার কি একটা খুব ভালো মিডিয়াম অফ কন্ডাক্টর। আর আমি যে বললাম ব্যান্ড গ্যাপ এনার্জি, তাহলে কন্ডাক্টরের জন্য এই ব্যান্ড গ্যাপটা কিরকম হবে? এটা হচ্ছে আমার ভ্যালেন্স ব্যান্ড, এটা হচ্ছে আমার কন্ডাকশন ব্যান্ড। তাহলে আমার যেহেতু কন্ডাক্টর আমি ফ্রি ইলেকট্রন পাচ্ছি, তার মানে কি ব্যান্ড গ্যাপটা কি এই দুইটা কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড একটা একটাকে ওভারল্যাপ করবে না? আমার তো বাইরে থেকে তেমন কোনো এক্সটার্নাল সোর্স দিতে হচ্ছে না যে ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রনকে কন্ডাকশন ব্যান্ডে নিয়ে যেতে। এমনি হচ্ছে তোমার ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন গুলো ফ্রি হয়ে কন্ডাকশন ব্যান্ডে যে কি করে? কারেন্ট ফ্লোতে অংশগ্রহণ করে।
তার মানে কি আমার ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড এখানে কি করতেছে, ওভারল্যাপ করতেছে। বুঝে গেছে? এই যে Yes, ma'am. রুম টেম্পারেচারে দেখো লার্জ নাম্বার অফ ইলেকট্রনস থাকে অ্যাভেলেবেল কন্ডাকশনের জন্য। আচ্ছা, এখন যদি কন্ডাক্টর হয় তাহলে তার রেজিস্ট্যান্স কি হবে? এমনি কমন সেন্সই তো বলে যে এটা একটা জিনিস যদি ভালো কন্ডাক্টর হয় তাহলে তার রেজিস্ট্যান্স বা রেজিস্টরটা কিরকম হবে? উইক হবে, কম হবে। কম হবে, কারণ আমরা জানি কি রেজিস্ট্যান্স কি কারেন্ট ফ্লোতে বাধা, যে কারণে কারেন্ট ফ্লোতে বাধা প্রাপ্ত হয় সেটাই হচ্ছে রেজিস্ট্যান্স। আর কন্ডাক্টেন্স কি যার জন্য হচ্ছে কারেন্ট বেশি বেশি করে ফ্লো করে, তার মানে কি একটা আরেকটার ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে যেহেতু আমার কন্ডাক্টর তার মানে আমার অবশ্যই কি কন্ডাক্টেন্স বেশি, আর কন্ডাক্টেন্স বেশি হলে আমার রেজিস্ট্যান্স কি হবে, কম হবে। বোঝা গেছে? আর এই সূত্র তো তোমরা ভালোভাবেই জানো যে আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। এলটাকে এখানে একটা ম্যাটেরিয়ালের একটা যদি ক্রস সেকশন নেই তার এরিয়াটা হচ্ছে এ দিয়ে রিপ্রেজেন্ট করি, লেন্থটা এল দিয়ে রিপ্রেজেন্ট করি, আর রেজিস্টিভিটিটা আমি রো দিয়ে রিপ্রেজেন্ট করি। এক একটা ম্যাটেরিয়ালের রেজিস্টিভিটি কি হয়, ডিফারেন্ট হয়। ঠিক আছে, এখন আসো হচ্ছে এই কথাটা দ্বারা কি বুঝতেছি যে পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট কি কোনো আইডিয়া আছে? তো পড়ছো না এইচএসসি তে? কাদেরকে আমরা পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট বলি বলো তো? পড়ো নাই? যাদের সাথে টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে রেজিস্ট্যান্সও বাড়ে। হ্যাঁ, পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট বলতে বোঝায় যে তুমি যদি টেম্পারেচার বাড়াও তাহলে তার হচ্ছে রেজিস্ট্যান্সটা বৃদ্ধি পায়। তাহলে রেজিস্ট্যান্স যদি বাড়ে তাহলে কন্ডাক্টেন্স কি হবে, কমবে নাকি বাড়বে বলো? কমে যাবে। কন্ডাক্টেন্স কমে যাবে। কন্ডাক্টেন্সকে আমরা জেনারেলি জি দিয়ে রিপ্রেজেন্ট করি আর রেজিস্ট্যান্সকে আর দিয়ে। সো আমার যদি আর বেড়ে যায় তাহলে হচ্ছে জি কমে যাবে, মানে কন্ডাক্টেন্স কমে যাবে। তাহলে এই কথাটা অ্যাকচুয়ালি বাংলা মানে কি? বাংলা মানে হচ্ছে দেখো যদি আমার টেম্পারেচার বাড়াতে থাকি তাহলে কি হবে, ম্যাটেরিয়ালটার কন্ডাক্টেন্স কমে যাবে, রেজিস্ট্যান্স বেড়ে যাবে, তাই না? Yes, ma'am. এতটুকু বুঝে গেছে? কন্ডাক্টর নিয়ে কারোর কোনো প্রবলেম আছে? তাহলে আমি সামনে প্রসিড করি। এবার আসো ইনসুলেটর। ইনসুলেটর কি এটাও তোমরা খুব ভালোভাবে জানো। ইনসুলেটরে কি হয় বলো? আগে তোমরা বলো, তোমাদেরটা শুনি। ম্যাম মানে পরিবহনই হয় না। হ্যাঁ হ্যাঁ, যাদের মধ্যে কারেন্ট পরিবাহিত হইতে পারে না, নাই না, যে তার কারেন্ট পরিবাহিত একদম নাই বললেই চলে, তাদেরকে আমরা বলতেছি হচ্ছে কি ইনসুলেটর। ইনসুলেটর উদাহরণটা আমরা সবাই জানি, যেমন গ্লাস, এয়ার, রাবার, পোর্সেলিন, এগুলো হচ্ছে আমার ইনসুলেটর। সো ইনসুলেটরে কি দেখা যায় যে বাইরে থেকে যদি আমি অনেক বেশি এক্সটার্নাল সোর্সও অ্যাপ্লাই করি তাও খুব সামান্য পরিমাণ বা একদম নাই বললেই কারেন্ট হচ্ছে গিয়ে ফ্লো করে। ঠিক আছে, তার মানে কি যে এই যে ব্যান্ড গ্যাপ এনার্জিটা কিরকম হওয়া উচিত? এই যে ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে আমার ইলেকট্রন আছে, তারপরে এই হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। তার মানে কি আমি বাইরে থেকে তোমার যাই সোর্স অ্যাপ্লাই করি না কেন, দেখো এখানে এই ইলেকট্রন গুলো কি ফ্রি হইতে পারতেছে না, ফ্রি হয়ে সে কি কন্ডাকশন ব্যান্ড পর্যন্ত পৌঁছাইতে পারতেছে না। তার মানে কি তাদের ব্যান্ড গ্যাপ এনার্জিটা কি অনেক বেশি। ঠিক আছে, কন্ডাক্টরের ক্ষেত্রে কি ছিল, ব্যান্ড গ্যাপ একটা একটার উপর দিয়ে ওভারল্যাপ করেছিল, তাই না? আর এখানে দেখো ব্যান্ড গ্যাপ এনার্জিটা অনেক বেশি, যে তুমি বাইরে থেকে এক্সটার্নাল সোর্স অ্যাপ্লাই করলেও তুমি হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন গুলোকে ফ্রি করে কন্ডাকশন ব্যান্ডে নিয়ে যেতে পারতেছো না। বুঝা গেছে? Yes, আচ্ছা, ma'am. যেমন হচ্ছে ডায়মন্ডের ক্ষেত্রে ফরবিডেন ব্যান্ড গ্যাপ বলা হচ্ছে 6 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, তাহলে এদের রেজিস্টিভিটিটা কিরকম হবে? যেহেতু এরা বাজে কন্ডাক্টর তার মানে এদের কন্ডাক্টিভিটি কি খুব কম, নাই বললেই চলে। তাহলে রেজিস্ট্যান্স কি এদের অনেক বেশি, সেই কথাটা এখানে বলা হয়েছে। আচ্ছা, আবার এরা হচ্ছে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে কন্ডাক্টর হচ্ছে পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট আর ইনসুলেটর হচ্ছে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। তাহলে কি হবে যে টেম্পারেচার বাড়তে থাকলে আমার রেজিস্ট্যান্স কি হবে, কমতে থাকবে। আর রেজিস্ট্যান্স কমতে থাকা মানে কি কন্ডাক্টেন্স কি হবে, বাড়তে থাকবে। তার মানে তাপমাত্রা যদি তুমি বাড়াও তাহলে আমার ম্যাটেরিয়ালটার কি কন্ডাক্টিভিটিটা বেড়ে যাবে। ঠিক আছে, আর তাপমাত্রা কমাইলে ম্যাটেরিয়ালটার কন্ডাক্টিভিটি কমে যাবে, রেজিস্ট্যান্সটা বেড়ে যাবে। এই পর্যন্ত সব বুঝা গেছে?
Yes, ma'am. Yes, ma'am. গুড, তাহলে আমরা সামনে প্রসিড করি। তারপরে আসে হচ্ছে সেমিকন্ডাক্টর। এইটা হচ্ছে বুঝার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ সব বেশিরভাগ ইলেকট্রনিক ডিভাইসেস কিসের উপর বেস করে গঠিত? এই সেমিকন্ডাক্টর। ঠিক আছে, সো এই সেমিকন্ডাক্টরটা খুব ভালোভাবে বুঝতে হবে। সেমিকন্ডাক্টর কি বলো তো, কেউ একজন বলো। জিনিসটা হচ্ছে আমাদের যে ব্যান্ডটা থাকে, যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ড, এই সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যোজন ব্যান্ডটা দেখা যায় পূর্ণ থাকে, আর যে পরিবহন ব্যান্ড এটা আসলে খালি থাকে। পূর্ণ থাকে না, ভ্যালেন্স ব্যান্ডটা কমপ্লিট থাকে না। ঠিক আছে, ভ্যালেন্স ব্যান্ডটা ফিল্ড থাকে, হাফ ফিল্ড থাকে। আচ্ছা, সেটা আমরা দেখি। যাদের মানে সহজ ভাষায় বলতে গেলে যাদের পরিবহন ক্ষমতা, তড়িৎ পরিবহন ক্ষমতা কি কন্ডাক্টরের চেয়ে কম কিন্তু ইনসুলেটরের চেয়ে বেশি, সেগুলোই হচ্ছে আমার সেমিকন্ডাক্টর। এবং এই ক্ষেত্রে কি কন্ডাকশন আনার জন্য আমার বাইরে থেকে কি করতে হয়? এক্সটার্নাল সোর্স অ্যাপ্লাই করতে হয়। এক্সটার্নাল সোর্স কি সেটা আমরা কিছুক্ষণ পরে দেখবো। এক্সটার্নাল সোর্স বলতে এখানে টেম্পারেচার, তারপরে লাইট, ফোটন, এগুলোকে বুঝাচ্ছে। ঠিক আছে, সেমিকন্ডাক্টর কি তাদের মধ্য দিয়ে ফ্রি ইলেকট্রন ফ্লো করবে তখনই যখন আমি বাইরে থেকে কোনো এক্সটার্নাল সোর্স অ্যাপ্লাই করব। আর এদের কন্ডাক্টিভিটি কি হবে? কন্ডাক্টর এবং ইনসুলেটরের মাঝামাঝি হবে, কন্ডাক্টরের চেয়ে কম হবে, ইনসুলেটরের চেয়ে অবশ্যই বেশি হবে। সো সেমিকন্ডাক্টর উদাহরণ যদি আমি দেখি, কি কি দেখো, সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম আর্সেনাইড, এগুলো সব হচ্ছে আমার সেমিকন্ডাক্টর। তাহলে এখন যদি আমি ব্যান্ড গ্যাপ এনার্জিটা দেখি তাহলে সেটা কিরকম হবে? অবশ্যই কি ইনসুলেটরের চেয়ে ব্যান্ড গ্যাপ এনার্জিটা কি হবে? কম হবে। কিন্তু এখানে দেখো কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড কিন্তু আবার ওভারল্যাপও করে নেয়, তাই না? এই যে দেখো এখানে ভ্যালেন্স ব্যান্ডে ফ্রি ইলেকট্রন, সরি ভ্যালেন্স ব্যান্ডে ভ্যালেন্স ইলেকট্রন গুলো আছে। এখন আমি ধরো বাইরে থেকে কোন একটা এক্সটার্নাল সোর্স অ্যাপ্লাই করলাম, তার মানে কি করবে? সেই সোর্সটা দ্বারা হচ্ছে এই ইলেকট্রন গুলো উত্তেজিত হবে, উত্তেজিত হয়ে সে আইদার হচ্ছে গিয়ে শক্তি গেইন করবে অথবা অ্যাবজর্ব করে সে কি করবে? কন্ডাকশন ব্যান্ডে হচ্ছে চলে যাবে। ঠিক আছে, সো এটা কাইন্ড অফ আমার কি এক্সটার্নাল সোর্সের উপর ডিপেন্ড করতেছে, যে আমি বাইরে থেকে একটা এক্সটার্নাল সোর্স দিলে সে হচ্ছে একটা পার্টিকুলার এনার্জি গেইন করে তারপরে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে যায়। তার মানে তার একটা মিডিয়াম লেভেলের ব্যান্ড গ্যাপ এনার্জি থাকবে। বোঝা গেছে? আর তাহলে রেজিস্ট্যান্সটা কিরকম হবে? রেজিস্ট্যান্সটাও হচ্ছে মিডিয়াম হবে। আর এই সেমিকন্ডাক্টর হচ্ছে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, মানে কি ওই আগের মতনই ইনসুলেটরের মতো টেম্পারেচার বাড়তে থাকলে রেজিস্ট্যান্স কমতে থাকে, তার মানে কি কন্ডাক্টেন্স বাড়তে থাকবে। আর টেম্পারেচার কমতে থাকলে রেজিস্ট্যান্স বাড়তে থাকে, তার মানে কি কন্ডাক্টেন্স কি হবে? বাড়বে নাকি কমবে বলো? কমবে। কমবে। ঠিক আছে, সো এখন আমি যদি দেখি যে ব্যান্ড গ্যাপ এনার্জি গুলো কিরকম, এর যদি কোনো কয়েকটা ম্যাটেরিয়ালের দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি সিলিকনের ব্যান্ড গ্যাপ এনার্জি হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, তারপরে কি জার্মেনিয়ামের জন্য কত? 0.67 ইলেকট্রন ভোল্ট। তারপরে গ্যালিয়াম আর্সেনাইডের জন্য 1.43 ইলেকট্রন ভোল্ট। এই কথাটার মানে কি বুঝায় আসলে বলো তো আমাকে কেউ একজন, যে 1.1 ইলেকট্রন ভোল্ট আমি অলরেডি এটা এটা ব্যাখ্যা করে হচ্ছে কি ফেলছি। আমাদের যেই ব্যান্ড ইলেকট্রন, যেটা নিষিদ্ধ ব্যান্ড আছে যেখান দিয়ে পরিবেশ করতে পারবে না, এটা হচ্ছে পার্থক্য তাদের, মিডল গ্যাপটা। মিডল গ্যাপটা 1 পয়েন্ট ইলেকট্রন ভোল্ট। তার মানে কি হবে? যে ভ্যালেন্স ব্যান্ডে যে ইলেকট্রনটা আছে তখন সে হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্টের সমান শক্তি গেইন করবে, তখন সে কি করবে? এই পরিমাণ শক্তি গেইন করেই সে কোথায় চলে যাবে? কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে। বুঝা গেছে? Yes, ma'am. আচ্ছা, আচ্ছা এরপরে আসি হচ্ছে ইন্ট্রানজিক সেমিকন্ডাক্টর কাকে বলে আর এক্সট্রানজিক সেমিকন্ডাক্টর কাকে বলে। এই যে সেমিকন্ডাক্টর, এই সেমিকন্ডাক্টর গুলোকে দুই ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, একটা হচ্ছে ইন্ট্রানজিক সেমিকন্ডাক্টর, একটা হচ্ছে এক্সট্রানজিক সেমিকন্ডাক্টর। এখন আমরা দেখি যে ইন্ট্রানজিক সেমিকন্ডাক্টর কাকে বলে। এটা তোমরা পড়ে আসছো না ইন্ট্রানজিক সেমিকন্ডাক্টর? আমি তাও বলতেছি, হ্যাঁ রিভিউ করতেছি। এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে, কারণ আমরা এরপরে যে ডায়োড পড়বো এগুলো কিন্তু, এই ডায়োড কিন্তু গঠিত হয় এই সেমিকন্ডাক্টর দিয়ে। ঠিক আছে, না হলে ওয়ার্কিং প্রিন্সিপাল বুঝবা না।
ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বলি আমরা একটা সেমিকন্ডাক্টর যখন পিওর অবস্থায় থাকে তখন আমরা সেটাকে বলি হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, যে বাইরে থেকে আমি কোনো ইমপিউরিটি দিচ্ছি না, অ্যাড করছি না। আমার যে পিওর ফর্মের যে সেমিকন্ডাক্টরটা সেটাই হচ্ছে আমার ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। যেমন দেখো এটা কি একটা সিলিকন অ্যাটম না? Yes, ma'am. Yes, ma'am. সিলিকনের যদি এখানে কি দেখা যাচ্ছে, নিচের ছবিটা কি বোঝা যাচ্ছে? এই ছবিটা নিচে একটু কেটে গেছে না? Yes, ma'am. কেটে গেছে। আচ্ছা এমনি তো বুঝতে পারতেছো, পরে ঠিক করে দিব না। দেখো এটা হচ্ছে সিলিকনের অ্যাটমিক স্ট্রাকচার। সো সিলিকনের তোমার অ্যাটমিক নাম্বার কত মনে আছে? 14। তার মানে হচ্ছে এর আউটার মোস্ট শেল, আমাদের ভিতরের শেলগুলো নিয়ে কাজ নাই, ঠিক আছে? আমাদের সব কাজ হচ্ছে ভ্যালেন্স শেল নিয়ে। ভ্যালেন্স শেলে কয়টা ইলেকট্রন থাকবে? 4, তাই না? আমরা জানি হচ্ছে ফার্স্ট শেলে হচ্ছে 2টা, তারপর শেলে 8টা, 10টা গেল, বাকি থাকে 4টা। সো আমার ভ্যালেন্স শেলে থাকবে হচ্ছে 4টা ইলেকট্রন, মানে আমার 4টা ভ্যালেন্স ইলেকট্রন থাকবে। এখন যখন পাশাপাশি হচ্ছে অনেকগুলো সিলিকন অ্যাটম আসবে তখন একটা কি হবে, ক্রিস্টাল বা ল্যাটিস ফর্ম হবে। সেটা কিভাবে ফর্ম হবে, যে এই সিলিকনের আউটার মোস্ট শেলে আমার 4টা ইলেকট্রন আছে, আর একটা সিলিকন অ্যাটমের আউটার মোস্ট শেলেও আমার কি 4টা ইলেকট্রন আছে। সো সে কি করবে, ইলেকট্রন শেয়ার করবে, শেয়ার করে সে কি করবে, কোভ্যালেন্ট বন্ড বানাবে, তাই না? যে এই সিলিকন অ্যাটম এর পাশে যখন আমি এই আরেকটা সিলিকন অ্যাটম আনলাম তখন এই সিলিকন অ্যাটমেরও চারপাশে সরি আউটার মোস্ট শেলে 4টা ভ্যালেন্স ইলেকট্রন আছে, এরও 4টা আছে। তাহলে এই ভ্যালেন্স ইলেকট্রন আর এই ভ্যালেন্স ইলেকট্রন মিলে যে বন্ড তৈরি করবে সেই বন্ডটার নাম হচ্ছে কি, কোভ্যালেন্ট বন্ড। আবার এই সিলিকন অ্যাটমের সাথে এই সিলিকন অ্যাটমের এই ইলেকট্রনটা কি করবে, একটা বন্ড তৈরি করবে, যে বন্ডটার নাম হচ্ছে গিয়ে কোভ্যালেন্ট বন্ড। আর এভাবেই কি হবে, যে তোমার ল্যাটিস গঠিত হবে বা ক্রিস্টাল গঠিত হবে, তাই না? এখন রুম টেম্পারেচারে কি হয়? আচ্ছা কেন এখানে 4টা দিয়ে গঠন করলো বলো তো, কি লাভ হইলো আমার এখানে, মানে পাশাপাশি আনার ফলে কোভ্যালেন্ট বন্ড দিয়ে? আমরা কি জানি ইলেকট্রন মানে তোমার একটা অ্যাটম সবচেয়ে বেশি স্টেবল কখন আউটার হয়? শেলটা আরো শক্তি হয়েছে। হ্যাঁ, স্টেবল কখন হয়, মানে সবচেয়ে বেশি স্টেবল কখন হয়? তখন আউটার মোস্ট শেল কমপ্লিট হয়। আউটার মোস্ট শেল ফুল থাকে অথবা হাফ। হ্যাঁ হ্যাঁ, আউটার মোস্ট শেল যখন কমপ্লিট হয়, কমপ্লিট মানে কি 8টা ইলেকট্রন থাকতে পারে না আউটার মোস্ট শেলে? তার মানে কি এই অবস্থাতে কি আমার আউটার মোস্ট শেলে, দেখো এই সিলিকনটার কি আউটার মোস্ট শেলে এখন কয়টা ইলেকট্রন আছে? 8টা ইলেকট্রন আছে না? এই 1 2 3 4 5 6 7 8। তার মানে কি এখন সে সবচেয়ে বেশি স্টেবল অবস্থায় আছে। আচ্ছা এখন রুম টেম্পারেচার যখন 0 কেলভিন তখন কি করে আছে, সবগুলো ইলেকট্রনিক কি হচ্ছে, ভ্যালেন্স এনার্জি ব্যান্ডটা হচ্ছে অকুপাই করে আছে। তার মানে কি এই অবস্থায় কি কোনো কারেন্ট ফ্লো করতেছে? না ম্যাম, করতেছে না। তাহলে কি এই যে আমি বলছিলাম কি সেমিকন্ডাক্টর তখনই কারেন্ট ফ্লো করবে বা চার্জ ক্যারিয়ার দিবে, ফ্রি চার্জ ক্যারিয়ার, যখন আমি বাইরে থেকে কোনো এক্সটার্নাল সোর্স ইউজ করা হবে, তাই না? এখন এই এক্সটার্নাল সোর্স কি হইতে পারে, লাইট ইন দা ফর্ম অফ ফোটন হইতে পারে অথবা টেম্পারেচার হইতে পারে। এখন কোনো ভাবে যদি তুমি হচ্ছে টেম্পারেচার বাড়াও, ঠিক আছে, আমরা কিছুক্ষণ আগে কি দেখছিলাম, টেম্পারেচার বাড়লে কি হয়, সেমিকন্ডাক্টরের কন্ডাক্টেন্স কি হয়ে যায়, বেড়ে যায় না? বেড়ে যায় ম্যাম। জি। হ্যাঁ, তাহলে এখন যদি তুমি টেম্পারেচার বাড়াইতে থাকো তখন কি ঘটনা ঘটবে বলো তো, জানো তো? সেমিকন্ডাক্টর বেড়ে যাবে ম্যাডাম। হ্যাঁ, তার মানে কি হবে, তুমি যখন টেম্পারেচার বাড়াবা তখন হচ্ছে এই কোভ্যালেন্ট বন্ডটা ব্রেক করবে, ব্রেক করে কি হবে, এই ইলেকট্রন ধরো এই বন্ডটা ভেঙে গেল, তখন এইটা তো ইলেকট্রন, তাই না? এই নেগেটিভ সাইন দ্বারা কি বোঝাচ্ছে, সার্কেল দিয়ে ইলেকট্রন। সো এই ইলেকট্রনটা কি হবে, এই কোভ্যালেন্ট বন্ডটা ব্রেক করে সে কি হয়ে যাবে, ফ্রি হয়ে যাবে, তাই না? এখন সেই ফ্রি হয়ে এখানে চলে আসলো, তাহলে এই জায়গাটা কি হয়ে গেল, ফাঁকা হয়ে গেল না? বুঝা যাচ্ছে? ইয়েস ম্যাম। তাহলে কি হলো, যখন তুমি বাইরে থেকে এক্সটার্নাল সোর্স অ্যাপ্লাই করলা, অ্যাপ্লাই করার ফলে কি হলো, কোভ্যালেন্ট বন্ডটা ভেঙে গেল, ভেঙে যে কি হলো, সিলিকন অ্যাটম থেকে ভ্যালেন্স ইলেকট্রন একটা যেটা ছিল সেটা ফ্রি হয়ে চলে গেল, আর যার পরিবর্তে এখানে একটা হচ্ছে ফাঁকা জায়গার সৃষ্টি হলো, ঠিক আছে? এখন এই কোভ্যালেন্ট বন্ডটা ভাঙার জন্য আমার যে মিনিমাম এনার্জি লাগবে সেটাই কি আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি, যে ফরবিডেন এনার্জি গ্যাপ বা হচ্ছে ব্যান্ড গ্যাপ,
এনার্জি। বুঝছো এ পর্যন্ত? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন এই যে ফ্রি ইলেকট্রনটা হয়ে গেল, সে এখন কোথায় অবস্থান করবে? কন্ডাকশন ব্যান্ডে না? জি ম্যাম। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। আর আমরা জানি কি একটা ম্যাটেরিয়ালের চার্জ কি সে নিরপেক্ষ না? তার মানে যখন একটা ইলেকট্রন এখানে সরে গেল তখন এখানে যে একটা ফাঁকা জায়গা তৈরি হলো, সেই জায়গাটার চার্জ আমরা বলি কি পজিটিভলি চার্জ, যেহেতু ইলেকট্রন হচ্ছে নেগেটিভলি চার্জ। এই যে পজিটিভলি চার্জড এলিমেন্ট, এই জিনিসটাকে আমরা বলি কি হোল। ঠিক আছে, এটাকে আইদার সার্কেল অথবা অনেক জায়গায় প্লাস সাইন দ্বারা হচ্ছে রিপ্রেজেন্ট করা হয়। এই হোল এবং ইলেকট্রন হচ্ছে কারেন্ট ফ্লোতে কন্ট্রিবিউট করে। বুঝছো? ইয়েস ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ইন্ট্রানজিক সেমিকন্ডাক্টরে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, ইলেকট্রন এবং হোল কি ইকুয়াল না? কারণ এই যে একটা ফ্রি ইলেকট্রন হলো, এই ফ্রি ইলেকট্রনটার সাথে কি একটা হোল ক্রিয়েট হলো, তার মানে যতগুলো ফ্রি ইলেকট্রন তৈরি হবে অ্যাকচুয়ালি তার সাথে কি একটা হোল উৎপন্ন হবে, ততগুলো হোল উৎপন্ন হবে। ইয়েস ম্যাম। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি ডেনসিটি অফ ইলেকট্রন এন্ড হোলস আর ইকুয়াল। আচ্ছা, এবার আসো ইন্ট্রানজিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন। এখানে আর কি দেখাইছে যে কিরকম অবস্থা আছে, যে টেম্পারেচার যখন 0 ছিল তখন আমরা কি দেখছিলাম? ফ্রি ইলেকট্রন কোনো ছিল না, তাই না? এখন টেম্পারেচার তুমি 300 কেলভিন করো, তাহলে দেখো যে এখন ফ্রি ক্যারিয়ার কতগুলো? 1.5 × 10⁻10 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তার মানে আমার কি এতগুলো ফ্রি ইলেকট্রন জেনারেট হয়েছে। আর তোমার সিলিকন অ্যাটমের নিজস্ব কনসেন্ট্রেশন কত? 5 × 10⁻22। তারপরে এতগুলো ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন বা ক্যারিয়ার জেনারেট হওয়ার পরেও আমরা দেখতেছি কি যে আমার সিলিকন অ্যাটমের কনসেন্ট্রেশনের তুলনায় এটা কি কম। ঠিক আছে, এতটুকুন বুঝে গেছে? ইয়েস ম্যাম। আচ্ছা, এতটুকুন যদি বোঝা যায় তাহলে এখন আমি একটু স্টপ করি। তোমরা এক কাজ করো, তোমরা সবাই যে একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে আসো। 92 অ্যাটেন্ডেন্স আছে, আমি বাদে তাহলে 91। তোমাদের দেখো গুগল ক্লাসরুমে একটা হচ্ছে অ্যাটেন্ডেন্সের শীট আমি হচ্ছে শেয়ার করছি। ঠিক আছে, ওটা আমি এখন ওপেন করে দিচ্ছি, ওখানে দেখো লেখা যাচ্ছে। ওখানে নিজেদের যে নামটা তুমি ইউনিভার্সিটিতে ইউজ করো, ফুল নেম লেখার দরকার নেই, ওটা একটু লিখে আসো। আমি 3 মিনিট পর হচ্ছে আবার ক্লাস স্টার্ট করতেছি। ম্যাম এখনো এক্সেস ডিনাই আসছে। এক্সেসটা হ্যাঁ, এক্সট্রানজিক সেমিকন্ডাক্টর কাকে বলে আমরা এখন সেটা দেখি। কিছুক্ষণ আগে দেখলাম ইন্ট্রানজিক সেমিকন্ডাক্টর। ইন্ট্রানজিক সেমিকন্ডাক্টর ছিল পিওর ফর্মের যে সেমিকন্ডাক্টর, সেটাকে আমরা বলতাম ইন্ট্রানজিক সেমিকন্ডাক্টর। আর এক্সট্রানজিক সেমিকন্ডাক্টর কি? যখন আমরা কোনো ইমপিউরিটি অ্যাড করি পিওর সেমিকন্ডাক্টরের মধ্যে, তখন আমরা যেই সেমিকন্ডাক্টরটা পাই সেই সেমিকন্ডাক্টরটাকে আমরা বলি হচ্ছে এক্সট্রানজিক সেমিকন্ডাক্টর। এখন আমরা কেন ইমপিউরিটি মানে কি জানি তো আমরা সবাই, একটু ভেজাল জাতীয় জিনিস মিশালে, ভেজাল জাতীয় জিনিস। তাহলে আমরা কিসের জন্য আমাদের কি মানে আনন্দ লাগছে যে আমরা হচ্ছে একটা পিওর জিনিসকে ইমপিওর জিনিস করলে দেখা যাচ্ছে অনেকগুলো মুক্ত হোল বা ইলেকট্রন সৃষ্টি হতে হ্যাঁ, পারে। এই তো ভেরি গুড। হ্যাঁ, আমরা হচ্ছে এই ইমপিউরিটিটা অ্যাড করি হচ্ছে যাতে হচ্ছে আমার ফ্রি ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায়। ফ্রি ইলেকট্রনের সংখ্যা বাড়া মানে কি? আমার কন্ডাক্টিভিটি বেড়ে যাবে। কারণ আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম, মনে আছে যে এখানে দেখো যে তোমার সিলিকন অ্যাটমের তুলনায় ফ্রি ক্যারিয়ারের সংখ্যা কি অনেক কম, তাই না? সো আমরা একটা পন্থা ব্যবস্থা করতেছি যেখানে আমরা ইমপিউরিটি অ্যাড করতেছি যাতে আমার ফ্রি ইলেকট্রনের সংখ্যা হচ্ছে বেড়ে যায়। তার মানে কি আমার এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের তুলনায় কি কন্ডাক্টিভিটি কি হবে? বেশি হবে। ঠিক আছে, আর এই যে ইমপিউরিটি অ্যাডের যে প্রসেসটা, সেই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে ডোপিং। কি বলি?
ডোপিং। তাহলে আমরা কি করতেছি, এক্সটার্নাল সেমিকন্ডাক্টরে কি করতেছি, ইম্পিউরিটি অ্যাড করতেছি, এবং এই যে ইম্পিউরিটি অ্যাড এর প্রসেস, এই প্রসেসটাকে বলা হচ্ছে ডোপিং। বুঝা গেছে? এখন ডোপিং এর উপর কি ম্যাটেরিয়াল দিয়ে তুমি ডোপ করতেছো সেটার উপর ডিপেন্ড করে তোমার হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এন টাইপ ম্যাটেরিয়াল বা সেমিকন্ডাক্টর, আর একটা হচ্ছে পি টাইপ ম্যাটেরিয়াল বা হচ্ছে সেমিকন্ডাক্টর। ম্যাম ইম্পিউরিটি কেন অ্যাড করতেছি? ইম্পিউরিটি অ্যাড করতেছি এই যে ফ্রি ইলেকট্রনের সংখ্যা বাড়ানোর জন্য। আমরা এই যে এখনই দেখবো যে কিভাবে বাড়ে, ঠিক আছে? এই এখনই পি টাইপ বা এন টাইপ যে কোনো একটা দেখলেই বুঝবা যে ইলেকট্রনের সংখ্যা কিভাবে বেড়ে যাচ্ছে। তা আপাতত এতটুকুন বুঝা গেছে? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, এখন দেখো এন টাইপ ম্যাটেরিয়াল। সো এন টাইপ ম্যাটেরিয়াল কিভাবে তৈরি হয় বুঝাই যাচ্ছে যে আমরা কি দিব, ইম্পিউরিটি দিব। এখন ইম্পিউরিটিটা কিরকম হবে, ইম্পিউরিটিটা হবে সেই সব এলিমেন্ট যাদের ভ্যালেন্স স্তরে কয়টা ফ্রি ভ্যালেন্স ইলেকট্রন আছে, 5টা। ঠিক আছে? তাহলে এন টাইপ ম্যাটেরিয়াল গঠিত হয় যখন আমি ইম্পিউরিটি হিসেবে হচ্ছে সেই সব এলিমেন্ট দেই যাদের আউটার শেলে হচ্ছে 5টা ভ্যালেন্স ইলেকট্রন আছে। যেমন উদাহরণ হচ্ছে অ্যান্টিমনি, আর্সেনিক, ফসফরাস। ঠিক আছে? এদেরকে বলা হয় পেন্টাভ্যালেন্ট। কেন বলা হয়? কারণ এদের ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 5। এখন এই ভ্যালেন্স ইলেকট্রন 5 আলা এলিমেন্ট দিয়ে আমার লাভটা কি হলো সেটা আমরা এই ছবিটা দিয়ে বুঝতে পারবো। এই যে এগুলো হচ্ছে আমার আগের মতনই সিলিকন অ্যাটম, সব আউটার মোস্ট শেলে কয়টা ইলেকট্রন থাকবে, 4টা করে ইলেকট্রন আছে। এখন আমি দেখো একটা অ্যান্টিমনি অ্যাটম নিয়ে আসলাম, এসবি দ্বারা বুঝাচ্ছি হচ্ছে অ্যান্টিমনি। ঠিক আছে? ইম্পিউরিটি হিসেবে একটা এসবি অ্যাটম অ্যাড করলাম। তাহলে অ্যান্টিমনির ভ্যালেন্স শেলে কয়টা ইলেকট্রন থাকবে, 5টা। এখন দেখো তাহলে এই ইলেকট্রন 4টা দ্বারা সে কি করতেছে, 4টা নেইবারিং সিলিকন অ্যাটমের সাথে সে কি করতেছে, কোভ্যালেন্ট বন্ড তৈরি করতেছে না আগের মতো? এই ইলেকট্রনের সাথে এই ইলেকট্রন বন্ড করতেছে, এই ইলেকট্রনের সাথে এটা, এটার সাথে এটা, আবার এই ইলেকট্রনটার সাথে এই ইলেকট্রনটা বন্ড তৈরি করতেছে। এই একটা ইলেকট্রন কি ফ্রি থাকতেছে না? Yes, ma'am. Yes, ma'am. তার মানে সে কি করলো, এই অ্যাটমিক স্ট্রাকচারটার মধ্যে এই একটা ইলেকট্রন ফ্রি ইলেকট্রন ডোনেট করলো না? Yes, ma'am. তাহলে কি আমার ইলেকট্রনের সংখ্যা কি, ফ্রি ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেল না? জি ম্যাম। ঠিক আছে? এই জন্যই হচ্ছে আমি এই ইম্পিউরিটিটা অ্যাড করি। বুঝা গেছে? জি মিস। সবাই Yes, বুঝতে ma'am. পারছো? এই কনসেপ্টটা কিন্তু আমি বারবার বলতেছি যে আমি অনেক একই কথা অনেকবার রিপিট করতেছি, কারণ এইটার উপর বেস করে তোমার এই পুরো সেমিস্টার যাবে। এরপরে আমরা ডায়োড, ট্রানজিস্টর, ওপ্যাম্প যা কিছু পড়বো সব হচ্ছে এই জিনিসটাকে উপর ভিত্তি করে। ঠিক আছে? তো এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে হবে। ম্যাম আরেকবার একটু বোঝায় দেন। আরেকবার বুঝাই দিব। আচ্ছা, এন টাইপ ম্যাটেরিয়ালে আমরা কাদেরকে বলি, যাদের মধ্যে যেসব সিলিকনকে ডোপড করা হয় হচ্ছে, সরি, যেসব সেমিকন্ডাক্টরকে ডোপড করা হয় হচ্ছে গিয়ে সেই সব এলিমেন্ট দিয়ে যাদের আউটার মোস্ট শেলে 5টা ভ্যালেন্স ইলেকট্রন আছে। ঠিক আছে? সো 5টা ভ্যালেন্স ইলেকট্রন দিয়ে ডোপড করলে কি মানে বেনিফিটটা কি হবে? আমরা জানি যে এই অ্যান্টিমনি 4টা যে ভ্যালেন্স ইলেকট্রন সে নেইবারিং 4টা সিলিকন অ্যাটমের সাথে 4টা কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে, তাই না? তাহলে একটা ইলেকট্রন, এই ইলেকট্রনটা তো কারোর সাথে বন্ড তৈরি করতেছে না, সে কি ফ্রি হয়ে গেছে না? তাহলে কি আমার ফ্রি ইলেকট্রনের সংখ্যা কি বেড়ে গেল না? Yes, ma'am. হ্যাঁ, ইয়েস ম্যাম, ইয়েস। বুঝে গেছে এখন? আচ্ছা, এই যে তোমার ডিফিউজ ইম্পিউরিটিস যাদের 5টা ভ্যালেন্স ইলেকট্রন থাকে তাদেরকে বলা হচ্ছে ডোনার অ্যাটম। এটা মনে রাখা দেখো খুবই সোজা, কারণ সে কি এই অ্যান্টিমনিটা অ্যাকচুয়ালি এখানে কি ডোনেট করছে না, ইলেকট্রনটা দান তো করলো সে, তো তাকে বলা হচ্ছে ডোনার অ্যাটম। ঠিক আছে? Yes, ma'am. এখন এই যে ফ্রি ইলেকট্রনটা সে কি এখানেই বসে থাকবে? আমরা কি জানি চার্জ ক্যারিয়ারের ধর্মই কি, তারা তো হচ্ছে মোবাইল, তাই না? তারা হচ্ছে মুভ করে। সো এই ইলেকট্রনটা যখন এই প্যারেন্ট অ্যাটমকে লিভ করে ধরো এইখানে চলে আসলো, পাশের এখানে চলে আসলো এই ফ্রি ইলেকট্রনটা, তখন এই অ্যান্টিমনিটা হচ্ছে কি করবে, একটা পজিটিভ নেট চার্জ অ্যাকুয়ার করবে।
তখন তাকে বলা হচ্ছে ডোনার আয়ন। বুঝছো এই জিনিসটা? বুঝছো? বুঝাইতে পারছি আমি? ম্যাডাম এই জিনিসটা আরেকবার একটু বুঝান। এই যে অ্যান্টিমনি দ্বারা এখানে বেশি আঁকাঝুকা হয়ে গেছে, ইরেজ করি সব। কি হচ্ছে, অ্যান্টিমনির 4টা ইলেকট্রন আছে, সেই 4টা ইলেকট্রন 4টা সিলিকনের সাথে বন্ড গঠন করলো, একটা ফ্রি থাকলো, ঠিক আছে? এই ফ্রি ইলেকট্রনটা তো আর এখানে বসে থাকবে না, সে যখন হচ্ছে মুভ করে ধরো পাশের এদিকে আসলো, তখন সে কি তার প্যারেন্ট অ্যাটমটাকে, এটা তো প্যারেন্ট অ্যাটম, এটাকে লিভ করলো না? এই যে লিভ করলো, এই অ্যাটম, এই ইলেকট্রনটা এখন এখানে চলে আসলো, তখন কি করে, এই অ্যান্টিমনিটা একটা আয়ন দ্বারা আমরা তখন রিপ্রেজেন্ট করি, যাকে আমরা পজিটিভ সাইন দিয়ে রিপ্রেজেন্ট করি, এবং তখন তাদেরকে বলি হচ্ছে ডোনার আয়ন। বুঝছো? এই যে এখানে দেখো এই পজিটিভ সাইন জি ম্যাম। সার্কেল, এটা আমরা বলতেছি হচ্ছে ডোনার আয়ন। ডোনার আয়ন কেন? কারণ সে কি করলো, এই অ্যাটমিক স্ট্রাকচারে ইলেকট্রনটা কি করছে, ডোনেট করছে। বুঝছো এতটুকু? জি ম্যাম। ইয়েস ম্যাম। ভেরি গুড। আচ্ছা আচ্ছা, এটা তাহলে শেষ। আচ্ছা, এখানে তোমার এনটাইপ ম্যাটেরিয়াল ডোনার আয়ন। আচ্ছা, এখন মেজরিটি মাইনরিটি ক্যারিয়ার বিষয়টা রয়ে গেল। মেজরিটি ক্যারিয়ার কি, মাইনরিটি ক্যারিয়ার কি? এই আমরা বলি এনটাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ইলেকট্রন হচ্ছে মেজরিটি ক্যারিয়ার আর হোল হচ্ছে গিয়ে মাইনরিটি ক্যারিয়ার। এই যে এখানে সার্কেল গুলো দ্বারা হোল রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে, ফাঁকা। আর প্লাস সার্কেল গুলো দ্বারা বুঝাচ্ছে হচ্ছে কি ডোনার আয়ন, আর নেগেটিভ গুলো দ্বারা বুঝাচ্ছে হচ্ছে কি ইলেকট্রন। আচ্ছা, এখন এখানে হোল কোথা থেকে আসলো? হোল তো আমরা কোথাও পাইলাম না, তাই না? এনটাইপ ম্যাটেরিয়ালের মধ্যে হোল কোথা থেকে আসলো, কেউ বলো তো? মিস, যেটা হচ্ছে আমার ইলেকট্রনটা যদি স্থানান্তর হয় ওখানে একটা হোল সৃষ্টি হয়। না আমাদের যে মুক্ত ইলেকট্রনটা আছে, না না, তখন সেটা তোমার তখন তৈরি হয়েছিল পিওরের ক্ষেত্রে। কারণ কি, তখন তোমার এই ভ্যালেন্স ইলেকট্রনটাকে তুমি ব্রেক, মানে ভ্যালেন্স ইলেকট্রনটা এনার্জি গেইন করে ফ্রি হয়েছিল, আর এই ইলেকট্রনটা তো ফ্রি আছে, তাহলে কেন হোল তৈরি হবে? বুঝছো কি বলছি? বুঝছো যে বলতেছিলাম? না মিস, একটু বলুন ম্যাম। আমি বললাম আগের বার আমরা কি দেখছিলাম, যে এই কোভ্যালেন্ট বন্ডটা ভেঙে যায়, তাই না? এখানে যে বন্ডটা আছে এই বন্ডটা ভেঙে গেল, ভেঙে এই ইলেকট্রনটা ভ্যালেন্স ব্যান্ড থেকে সে তখন কোথায় ভেঙে বের হয়ে সে কোভ্যালেন্ট ব্যান্ডে চলে গেল এবং ফ্রি হয়ে গেল। বাট এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে কিন্তু তোমার একটা ইলেকট্রন অটোমেটিক্যালি ফ্রি থাকতেছে, তাকে কিন্তু কোনো বন্ড ভেঙে আসতে হচ্ছে না। এখানে সে কি কোনো বন্ড ভাঙতেছে? না ম্যাম। তার মানে কি সে মানে ফ্রি হয়ে গেল না? এই ডোপিংটা করার ফলে কি আমি একটা করে মুক্ত ইলেকট্রন এমনি পাচ্ছি, ইয়েস ম্যাম। তাই না? তাহলে কি এখানে হোলটা কোথা থেকে আসলো বলো তো, বলতে পারবা? ম্যাম ওই ডোপিং এর জন্য লেখা দিছে। হ্যাঁ, একটা করে ইলেকট্রন যখন ফ্রি হয়ে যাচ্ছে তখন নেগেটিভ চার্জ ক্রিয়েট হচ্ছে, যেহেতু এটা নিউট্রাল, এর জন্য হচ্ছে এই নেগেটিভ চার্জের অপোজিটে ওই হোলটাকে পজিটিভ ধরা হয়। না 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 না, ম্যাম এখানে হচ্ছে যখন ওই ইলেকট্রনটা চলে যাচ্ছে তখন ওই জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে, যার জন্য ওখানে আরেকটা ইলেকট্রন। না 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 না, তখনই আমি তো আবার বললাম যে হোল তখন তৈরি হবে যখন তোমার একটা বন্ড ভাঙবে। এ তো হচ্ছে কি এমনি ইলেকট্রন, সে তো হচ্ছে মুভ করতেছে, এখান থেকে এখানে যাচ্ছে, সে তো কোনো বন্ড ভেঙে তো তৈরি হয় নাই। ম্যাডাম পারি না, আপনি বলেন। এটা কে? এই অতিষ্ঠ পণ্ডিতটা কে দেখি, ফ্রাস্ট্রেটেড পণ্ডিত কে বলছিল কথা? মিস আমি কেন ভাল লাগতেছে না? না না মিস, মানে আমিও হচ্ছে গেস করছিলাম যে যেহেতু একটা ফ্রি ইলেকট্রন আছে তো ওইটার সাথে সাথে হচ্ছে আরেকটা হোল ক্রিয়েট না হবে না, আগে, যেহেতু হ্যাঁ হোল, আমরা ডোপ তোমাদের করতেছি। তোমাদের কনসেপ্টটা ঠিক আছে, হোল তৈরি হইতো যদি আমার বন্ডটা ভাঙতো, ঠিক আছে। এখন আমি তাহলে বলি, তোমাদের তাও চেষ্টা করার জন্য এন ধন্যবাদ। টাইপের সেমিকন্ডাক্টর আসলে ঋণাত্মক আধান, এটা হচ্ছে না না না, এটার জন্য আমি বলি, ঠিক আছে। ইলেকট্রন কি তোমার এখানে হোলটা তৈরি হলো হচ্ছে গিয়ে, তোমাদের যদি মনে থাকে যে আমরা ইন্ট্রানজিকের ক্ষেত্রে কি করছিলাম, টেম্পারেচার বাড়াইছিলাম না? জি জি। হ্যাঁ, টেম্পারেচার বাড়ানোর ফলে কি হয়েছিল, ইলেকট্রন হোল পেয়ার তৈরি হয়েছিল, তাই না? এই যে এই সার্কিটটাতে যাও, এখানে যদি যাই, এটা মুছি এগুলো সব, এই যে ইন্ট্রানসিকের ক্ষেত্রে মনে আছে যে আমি যখন কোনো কারণে যদি বাইরে থেকে টেম্পারেচার বাড়ে,
বা হচ্ছে গিয়ে তোমার লাইট পড়ে, তাহলে কি হবে, এই বন্ডটা ভেঙে যাবে এবং কি হবে, একটা ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হবে। এখানে একটা ইলেকট্রন জেনারেট হবে ফ্রি, আর তার আর এই ফাঁকা জায়গাটাতে একটা হচ্ছে হোল জেনারেট হবে, তাই না? এখন তুমি যে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বা এন টাইপ ম্যাটেরিয়াল বানাইছো, সেটা কিন্তু তুমি ইন্ট্রিনসিক ম্যাটেরিয়ালকেই বানাইছো। সিলিকনের যে ম্যাটেরিয়ালটা ছিল ওটার মধ্যেই তো তুমি ডোপিং করছো, তাই না? তাহলে কি কিছু তোমার হোল আর ইলেকট্রন পেয়ার তো হচ্ছে তৈরি হয়েছিল, যে কোনো কারণে লাইট বা হচ্ছে এক্সটার্নাল যে কোনো কারণে কিছু ইলেকট্রন হোল পেয়ার কি ইন্ট্রিনসিক অবস্থাতেই থেকে গেল, ওইটার তো কোনো পরিবর্তন হয় নাই, হইছে? না ওইখান থেকে আমরা হচ্ছে হোল পাচ্ছি। এজন্য কি হোল দেখো খুব কম সংখ্যক পাচ্ছি, ইলেকট্রন অনেক বেশি পাচ্ছি। একে তো ডোপিং করার ফলে ফ্রি ইলেকট্রন আসতেছে, আবার হচ্ছে ওই যে তোমার ইন্ট্রিনসিক অবস্থায় যে ইলেকট্রন হোল পেয়ার তৈরি হয়েছিল সেখান থেকেও ইলেকট্রন পাচ্ছি। এজন্য এখানে হচ্ছে ইলেকট্রন অনেক বেশি, এজন্য এদেরকে বলা হচ্ছে মেজরিটি ক্যারিয়ার। আর হোল হচ্ছে গিয়ে কম, এজন্য এদেরকে বলা হয় হচ্ছে গিয়ে মাইনরিটি ক্যারিয়ার। বুঝা গেছে? সবাই বুঝছো? এই কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইয়েস ম্যাম। আচ্ছা, বুঝলে ভেরি গুড। তাহলে সামনে প্রসিড করি। হ্যাঁ ম্যাম, আজকে পর্যন্ত রাখা যায় না। ম্যাম, হ্যাঁ, এই যে পি টাইপ ম্যাটেরিয়াল পরে রেখে দিব, আমি ভাবছিলাম ডায়োডও পড়াবো, কি অবস্থা? ম্যাম আমাদের একটা থেকে ল্যাব আছে। ক্লাস নিছে 8টা পর্যন্ত রাত্র। রাত 8টা পর্যন্ত ম্যাম, 10:30 থেকে শুরু হয়েছে। মাথায় আজ কিছু ঢুকছে না ম্যাম। আচ্ছা, এই যে পি টাইপটা একই টাইপের বাবা, এটা বলে শেষ করে দিচ্ছি, এটা আর 1 মিনিট লাগবে। ঠিক আছে, 1 মিনিট লাগবে। ওই এন টাইপ বুঝলে পি টাইপ অটোমেটিক্যালি বুঝবা। আচ্ছা, পি টাইপ ম্যাটেরিয়াল দেখো, পি টাইপ ম্যাটেরিয়াল কিভাবে তৈরি হয়, ইমপিউরিটি অ্যাড করে আগের মতোই, কিন্তু এবার ইমপিউরিটি হিসেবে তাদেরকে অ্যাড করা হয় যাদের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা থাকবে আউটার মোস্ট শেলে? 3টা থাকবে। ঠিক আছে, তাদেরকে ট্রাইভ্যালেন্ট বলা হয়, যেহেতু আউটার মোস্ট শেলে ভ্যালেন্স ইলেকট্রন আছে 3টা, যেমন হচ্ছে বোরন, গ্যালিয়াম, ইন্ডিয়াম, এগুলো। ঠিক আছে, এখন আমরা যদি এই ইমেজটা দেখি তাহলে দেখতে পাই যে আগের মতনই যে সিলিকন অ্যাটম আছে, আমি এখন ইমপিউরিটি হিসেবে অ্যাড করলাম হচ্ছে বোরন। সো বোরনের আমরা দেখতে পাচ্ছি যে ভ্যালেন্স ইলেকট্রন আছে 3টা, তাহলে একটা কি ফাঁকা জায়গা থাকতেছে না? হ্যাঁ, তাহলে আমরা কি জানি, এটা কি একটা হোল না? তাহলে আমরা বলতে পারি কি, তাহলে কি হচ্ছে, বোরন অ্যাটম কি করতেছে, স্ট্রাকচারে একটা করে কি হোল দিচ্ছে। আগের বার কি দিছিল, ফ্রি ইলেকট্রন দিছিল, আর এবার কি দিচ্ছে, হোল দিচ্ছে। হ্যাঁ, আর এই যে ইমপিউরিটি গুলো যাদের 3টা ইলেকট্রন থাকে তাদেরকে বলা হয় হচ্ছে কি একসেপ্টর অ্যাটম। আগের বার ছিল ডোনার, আর এবার যেহেতু তারা ইলেকট্রন একসেপ্ট করে এজন্য এদেরকে বলা হয় হচ্ছে কি তোমার একসেপ্টর অ্যাটম। আবার ঠিক আগের মতনই যখন এই হোলটা প্যারেন্ট অ্যাটমকে লিভ করে চলে যায় তখন তাহলে কি হবে, প্যারেন্ট অ্যাটমটা একটা নেট নেগেটিভ চার্জ অ্যাকোয়ার করবে। ঠিক আছে, যখন এই হোলটা এখান থেকে বের হয়ে পাশে চলে যাচ্ছে তখন সে কি করতেছে, এই বোরন অ্যাটমটা তখন একটা বোরন আয়ন হয়ে যাবে এবং সে কি হয়ে যাবে, নেগেটিভ চার্জ হচ্ছে নেগেটিভ চার্জ অ্যাকোয়ার করবে। বুঝে গেছে? মানে ওয়েটটা কি ম্যাম আমাদের পজিটিভ ধরা হয়েছে? হ্যাঁ, আমরা যে কোনো হোল মানেই ধরে নিই হচ্ছে কি পজিটিভলি চার্জড। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখন আগের মতনই যে এখানে মেজরিটি ক্যারিয়ার তাহলে কি হবে, হোল। হোল, আর মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। আর এই ইলেকট্রন গুলো অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে, ইন্ট্রিনসিক অবস্থা থেকে আসছে, তাই না? ইয়েস ম্যাম। আচ্ছা, ভেরি গুড, এই পর্যন্তই তাহলে রাখি। আচ্ছা, কোনো কিছু কি বাদ দিলাম নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জিনিসটা দেখো, এই জিনিসটা বলতে ভুলে গেছি। এই যে এটার মধ্যে, এটাকে আরেকদিন বলবো নাকি আমি, এই যে এন টাইপ ম্যাটেরিয়াল ইলেকট্রিক্যালি নিউট্রাল, এই কথাটা দ্বারা কি বুঝো? এটা কিন্তু একটা কুইজের কোশ্চেন, বলো। কে বলবে? ভ্যালেন্স মানে শেষ সিস্টেমে 5টা ইলেকট্রন থাকবে ম্যাম। না না, ইলেকট্রিক্যালি এটা হচ্ছে জিনিসটা আসলে ইলেকট্রিক্যাল মানে ওটার কোনো আকর্ষণ বিকর্ষণ থাকে না লাস্টে। ম্যাটেরিয়ালটা কি, আসল ম্যাটেরিয়ালটা হচ্ছে নিউট্রাল, মানে হচ্ছে চার্জ নিরপেক্ষ। এটা কেন বলতেছি বলতে পারবা? যে বলতে পারবা তাকে হচ্ছে আমি পারফরম্যান্সে মার্কস দিব আজকে। ম্যাম, ইলেকট্রন আর হোলের সংখ্যা হচ্ছে মানে পজিটিভ আর নেগেটিভ সমান থাকবে এর জন্য। হ্যাঁ, কাইন্ড অফ কিছুটা হয়েছে। দেখো এখানে যে তোমার
এই অবস্থায় যদি তুমি চিন্তা করো যে পরিমাণ হচ্ছে তোমার ইলেকট্রন আছে ঠিক সেই পরিমাণে কিন্তু কি আছে আমার পজিটিভলি চার্জড প্রোটন আছে, তাই না? এই যে এখানে যে 5টা যে আমি বলতেছি ফ্রি ইলেকট্রন আছে, এইটার জন্য কি 5টা, এই 5টাই কিন্তু হচ্ছে প্রোটনও আছে এই অ্যান্টিমনির মধ্যে, তাই না? তাহলে কি তারা একে অপরকে কি নিউট্রাল করে দিচ্ছে, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে গিয়ে ম্যাটেরিয়ালটা ইলেকট্রিক্যালি নিউট্রাল। বুঝছো? জি ম্যাম। ইয়েস ম্যাম। যে পরিমাণ তোমার ইলেকট্রন আছে সেই পরিমাণে কি আছে, প্রোটন আছে। বেসিক কথা হচ্ছে এটা, ঠিক আছে? এটা কিন্তু একটা কুইজের কোশ্চেন বললাম যে এন টাইপ ওয়াই এন টাইপ ম্যাটেরিয়াল ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল। তাহলে অ্যানসারটা কি হবে যে যেই পরিমাণ হচ্ছে আমার প্রোটন আছে নিউক্লিয়াইতে ঠিক সেই পরিমাণই আমার নেগেটিভলি চার্জড ইলেকট্রন আছে, তার মানে তারা কি হচ্ছে, চার্জ নিউট্রাল হচ্ছে। বুঝছো? ইয়েস ম্যাম। আচ্ছা আজকে তাহলে এই পর্যন্তই থাকুক, ভালোভাবে দেখে এসো, ঠিক আছে? নেক্সট দিন কিন্তু আমি আগে পড়া ধরবো সবাইকে। ম্যাম এটা স্লাইড কি আজকে দিয়ে দিবেন? হ্যাঁ স্লাইড দিয়ে দিব। মিস রেকর্ডিংটা কি দেওয়া যায় আজকে? না রেকর্ডিংটা তো বললাম না, এটা আমার হাতে নাই বাবা, এটা হচ্ছে ইউনিভার্সিটি ডিসাইড করবে। আমি স্যারদের হেড স্যারের সাথে কথা বলে তারপর তোমাদেরকে জানাবো যে কি ডিসিশন হলো। ম্যাম আমাদের আন্দোলন করব ম্যাম। ম্যাম আমাদের ডিপার্টমেন্টের সবগুলো ক্লাসেরই হচ্ছে রেকর্ডিং দিয়ে দিচ্ছে। যে দিনের রেকর্ডিং ওই দিনের রেকর্ডিংটা দিয়ে দিলে অ্যাকচুয়ালি এই দিনের পড়াটা দিনে শেষ করাটা ইজি হয়ে যায়। কেন তোমরা কথা শুনে বুঝো না? আমি কি মানে বুঝতে পারতেছি, বুঝাইতে পারতেছি তো আমি তোমাদেরকে আমার কথা না না বুঝতে? obviously আমরা বুঝতে পারতেছি। আমরা বুঝতে পারছি ম্যাম, বাট যদি জিনিসটা আবার রিক্যাপ করতে গেলে জিনিসটা এই রেকর্ডিংটা থাকলে আমাদের জন্য সুবিধা হবে। আমাদের ম্যাম একদিনে দেখা যাচ্ছে অনেকগুলো ক্লাস করে দিচ্ছে ম্যাম, এখন একটার পর একটা ম্যাম ব্যাক টু ব্যাক ক্লাসেস চলছে না। তো ম্যাম প্রত্যেকটা ক্লাসই ম্যাম এই যে ডাবল স্লট করে সেই সকাল থেকে শুরু হয়েছে ম্যাম। সো এই যে ম্যাম আসলে মনে থাকে না যে কোথায় কখন কি করছিলাম। আচ্ছা ঠিক আছে আমি দেখি, তোমরা যদি অ্যাটেন্ডেন্স যদি ভালো থাকে আরো 2-3টা ক্লাস দেখি তাহলে আমি রেকর্ডিং দিয়ে দিব। থ্যাংক ইউ ম্যাম। আমার অবশ্যই হেড স্যারের সাথে কথা বলে নিতে হবে, আমাদের ডিপার্টমেন্ট থেকে যেহেতু দিচ্ছে না আমি হেড স্যারের সাথে কথা বলে তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? আমি চেষ্টা করব দিয়ে দেওয়ার, ঠিক আছে? আমি এটা অ্যাসিওর করতে পারি, আই উইল ট্রাই। এই যে অলরেডি দেখো 92 ছিল 87 হয়ে গেছে, সব পালাচ্ছে। ম্যাম ম্যাম আরেকটা ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি, আচ্ছা আচ্ছা যাও 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 তোমরাও পালাও, ঠিক আছে? আজকে ম্যাম আমার আইডিটা ম্যাম অ্যাটেন্ডেন্স শিটে ছিল না। তাহলে তোমার যা প্রবলেম ওই যে কমেন্টস আকারে লিখে দাও, ঠিক আছে? আচ্ছা আজকের মতো এই পর্যন্তই, নেক্সট দিন আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম।